ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্প বলা কাজ অফিসিয়ালের আজকের বিশেষ নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের কাহিনী পঞ্চমুণ্ডির আসন। বর্ষাকালে ভূতের গল্প জমে ভালো, এই মূল কথাটি মনে রেখে সমস্ত বর্ষাকালটা আমি আর কিশোরী সেন তারানাথ জ্যোতিষীর বাড়িতে হানা দিতাম। তারানাথ আজগুবি গল্পের জীবন্ত কারখানা। কত যে অদ্ভুত গল্প শুনেছি তার কাছে। মজার ব্যাপার এই, মঠ লেনে তারানাথের বাড়িতে বসে যখনই আমরা তারানাথের গল্প শুনেছি, আমাদের কিন্তু কখনোই সেগুলোকে আজগুবি বলে মনে হয়নি। বর্ষাকালে মঠলেন ভেসে যাচ্ছে আর ভেতরে আমরা মুগ্ধ হচ্ছি তারানাথের গল্প শুনে। কিন্তু পরের দিন সকালে যখনই অফিসে আমরা গিয়েছি, হঠাৎ করে আগের দিনের ঘটনাগুলো যেন ঠিক বাস্তব বলে মনে হয়নি। কলেজে আইএ পড়ার সময় কোলরিজের রাইম অব দি এনশিয়েন্ট মেরিনার পাঠ্য ছিল। অধ্যাপক উইলিং সাসপেনশন অব ডিসবিলিভ বলে একটা সাহিত্যিক জাদুর কথা বলেছিলেন। অপ্রাকৃত কাহিনী পড়ার আগে পাঠক মনকে প্রস্তুত করে নেয়, তার অবিশ্বাসকে সাময়িকভাবে মুলতুবি রাখে। তারানাথের গল্প শোনার সময়ও আমাদের মধ্যে ঠিক তাই হতো। যে গল্প বলতে যাচ্ছি সেটাও কিন্তু শুনেছিলাম এক বৃষ্টির দিনে, না তবে কিন্তু বর্ষাকাল নয়, একেবারে খাস বসন্তে। সে বছর দোলের পর দিন রবিবার পড়েছিল। হ্যাঁ ঠিক, দুদিন ছুটি পাওয়া গেছিল। দোলের দিন বিকেল থেকে আকাশে মেঘ ঘনিয়ে এলো, রোদ্দুর মুছে গিয়ে ঠান্ডা ঠান্ডা এলোমেলো বাতাস বইতে শুরু করলো। পরের দিন অর্থাৎ রবিবার সকালে আমাদের ঘুম ভাঙল মেঘের ডাকে। বেলা বাড়তে না বাড়তে নেমে এলো বৃষ্টি। মেসের ম্যানেজার ঘরে ঘরে সবাইকে জানিয়ে দিয়ে গেলেন, একেই তো ছুটির দিন, তার ওপর আবার বৃষ্টি নেমেছে, কাজেই দুপুরবেলা খিচুড়ি, মাছ ভাজা আর ডিমের বড়ার ব্যবস্থা হয়েছে। উল্লসিত মনে জল খাবার খেয়ে অতুল বাবুর ঘরে ব্রিজ খেলতে বসে যাওয়া গেল। দুপুরে খিচুড়ি ভক্ষণ করে উঠতেই মনের মধ্যে একটা চিন্তা খেলে গেল, আচ্ছা তারানাথের কাছে আজ গল্প শুনতে গেলে কেমন হয়? এমন বৃষ্টি ভেজা ছুটির দিন, আজকেই তো এই আজগুবি গল্প জমে ভালো। বন্ধু কিশোরী সেনকে আলাদা করে ডাকতে যাওয়ার প্রয়োজন নেই। এতক্ষণে আকাশের অবস্থা দেখে সেও নিশ্চয়ই তারানাথের বাড়ির দিকে যাওয়ার কথা ভেবে ফেলেছে। বহুদিনের অভ্যেস তো, আমাদের পরস্পরের মাথায় টনক আছে। ঘণ্টাখানেক বিশ্রাম নেওয়ার পর বিকেল 3:30 নাগাদ বেরিয়ে পড়লাম। মঠলেনের মুখে এসে কিশোরী সেনের সঙ্গে দেখা হয়ে গেল। মোড়ের মাথায় পানের দোকান থেকে সে তারানাথকে দেবে বলে একটা পাসিং শো সিগারেট কিনছে। আমাকে দেখে হেসে বলল, হ্যাঁ, টনক নড়েছে তাহলে, এসো এসো। আমিও হাসলাম। তারানাথের সামনে আমরা সিগারেট খাই না, একান্ত নেশা চাপলে আমরা উসকুস করতে থাকি। তারানাথ বুঝতে পেরে বাড়ির ভেতরে চা বলবার অছিলায় সেখান থেকে উঠে পড়ে। আমি আর কিশোরী বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করে আসি। এখন বেশ কিছুক্ষণ নেশা চেপে রাখতে হবে। দুটো খুচরো কাঁচি সিগারেট কিনে একটা আমাকে দিয়ে কিশোরী বলল, এই নাও ধরা। দোকানটায় ভালো কাশির জর্দা পাওয়া যায়। কিশোরী পাসিং শো নিয়ে নিয়েছে, আমি তারানাথের জন্য কিছুটা জর্দা নিলাম। সে পানের নেশা করে না বটে, কিন্তু ভালো জর্দা পেলে মাঝে মাঝে 2 আঙ্গুল করে 1 চিমটি মুখে দেয়। কাঁচি সিগারেট শেষ করে আমরা এগোলাম। ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে এলোমেলো বাতাসের দাপটে আমাদের ছাতা উল্টে যাওয়ার জোগাড় হচ্ছে। আকাশের অবস্থা দেখে মনে হয় ঘন্টা 2 বৃষ্টি চলবে। অবশ্য একদিকে কিন্তু ভালোই হলো, গল্প চলবার সময় কেউ এসে বিরক্ত করবার সম্ভাবনা কম। তারানাথের বাড়ির সামনে এসে দেখি সে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আমরা হাজির হতে সে হেসে বলল, মেঘ ঘনিয়ে এলেই আমি তোমাদের জন্য অপেক্ষা করি। তা দুজনে কি পরামর্শ করে এলে নাকি?
বললাম, না না, আপনার গলির মুখে এসে দেখা হয়ে গেল। বেশ বেশ, এসো। ভিজেছ নাকি? না না, এমন কিছু নয়, ওই একটু আধটু। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, গামছা দিচ্ছি, গা মাথা মুছে ফেলো। আর ছাতা দুটো ওই কোণের দিকে মেলে রাখো। অতঃপর আমরা তারানাথের বৈঠকখানায় জমিয়ে বসলাম। আমাদের পকেট থেকে সিগারেট আর জর্দা বেরোতে তারানাথের মুখ প্রসন্ন দেখালো। আজ আর আলাদা করে গল্প বলবার দাবি জানাতে হলো না। একটা পাসিং শো ধরিয়ে সে নিজেই বলল, গল্প চাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। এমনি ভিজে দিন এক্কেবারে গল্প শোনার ওয়েদার, যাকে বলে গাঁজাখুরি গল্পের উপযুক্ত। নিন নিন, শুরু করুন। তারানাথ জ্বলন্ত চোখে কিশোরীর দিকে তাকালো। আমি প্রমাদ গুনলাম। আবার সেই এক কথা, গাঁজাখড়ি? আমার গল্প গাঁজাখড়ি? তাহলে শুনতে আসো কেন? হ্যাঁ, বাজে গল্প না শুনলেই হয়। এই রে, গেল বুঝি আজকে গল্পের আসর। এই কিশোরীটাও না এমন, বেফাস কথা না বললেই নয়। বললাম, আরে আরে ওর ওর কথা শুনবেন না তো, ও সবই বিশ্বাস করে, অথচ আপনাকে চটাবার জন্য ইচ্ছে করে এরকম কথাগুলো বলে। জর্দার পাসিং শোয়ের অশেষ গুণ, সামান্যতেই আজকে তারানাথ গলে গেল। সে বলল, ঠিক ঠিক আছে, কিন্তু কেউ একজন তার জীবনের বিচিত্র সত্য কাহিনী বলছে, আর একজন তাকে বুজরুক বলে উপহাস করছে। এ মেনে নেওয়া যায় না। বাদ দিন তো, ও সবও মজা করে বলেছে। তার চেয়ে বরং আপনি এক কাপ চা বলুন, খেতে খেতে গল্প করা যাক। তারানাথ বাড়ির ভেতরে চা বানাবার জন্য বলতে গেল। আমরা দুজনও বারান্দায় এসে দাঁড়ালাম সিগারেট খাবো বলে। কিশোরী সিগারেট ধরিয়ে দিয়ে বললাম, আজকে আরেকটু হলে কাজ সেরেছিলে ভাই। আচ্ছা, বুড়োকে খামোকা খেপাতে গেলে কেন বলো তো? কত কষ্ট করে সামলালাম। ঘরে ঢুকে দেখি তারানাথ তক্তাপোষের ওপর নিজের জায়গায় বসে হুঁকো ধরাবার উদ্যোগ করছে। বললাম, কি হলো, আজকে সিগারেট না খেয়ে হুঁকো? টিকে ভেঙে টুকরো করে কলকের ভেতরে দিতে দিতে তারানাথ বলল, একটা গল্প মনে এসেছে, বুঝলে। হুকোয় তামাক না ধরালে ভালো গল্পের মেজাজ আসে না। তাছাড়া কিশোরী যে প্যাকেট এনেছে তাতে আমি কাল বিকেল অবধি চালাবো। যুদ্ধের বাজারে জিনিসপত্রের দাম দেখেছো? পাসিং শো ছিল 2 আনা প্যাকেট, হলো 10 পয়সা। বাপ রে বাপ। আচ্ছা, একটা কথা বলো তো, ইউরোপে এই যে হিটলার যুদ্ধ করছে, তার সঙ্গে আমাদের দেশি তরকারির বাজারে লাউ কুমড়ো উচ্ছে মূলোর দাম বেড়ে যাবার কি কারণ? হিটলারের সৈন্যদল কি শুক্তো খায়, না লাউয়ের ঘন্ট খায়? কলকের আগুনে বার কয়েক ফুঁ দিয়ে তারানাথ বলল, যাক, তবু এখনো তামাকের দামটা অন্তত বাড়েনি। হুঁকোয় আরামের টান দিয়ে তারানাথ কিছুক্ষণ স্বপ্নালু চোখে একদিকে তাকিয়ে বলল, অনেকদিন আগের কথা বলছি, বুঝলে। তখন আমি সদ্গুরুর সন্ধানে পথে পথে ঘুরে বেড়াই। মনে ভয়ানক বৈরাগ্য। বিয়ে থাওয়া করে সংসার তো পাতবই না, পারলে কখনো গৃহস্থ বাড়িতে আশ্রয়ও নেব না বা রাত কাটাবো না। দ্বিতীয়টা অবশ্য কখনো হয়ে ওঠেনি। মাঝে মাঝে বাধ্য হয়ে গ্রামের মধ্যে কোনো বাড়িতে থাকতে হতো, কিন্তু তা আমার ইচ্ছের বিরুদ্ধে। অন্য কোনো উপায় নেই বলে। কেন? গৃহস্থ বাড়িতে থাকলে কি হয়? ছোঁয়াচ লাগে সংসারের, বৈরাগ্য নষ্ট হয়ে যায়। না, হেসো না।
সংসারী মানুষের সংস্পর্শে বেশিক্ষণ থাকলে সংসার পেয়ে বসে। যে পথে বেরিয়ে পড়েছে তার পক্ষে জিনিসটা ভালো না। যাই হোক, এমনই একবার ঘুরতে ঘুরতে সন্ধ্যের দিকে এক গ্রামে গিয়ে হাজির হয়েছি। সারাদিন পথ হেঁটে শরীর খুব ক্লান্ত। ইচ্ছের বিরুদ্ধেই আশ্রয় নিলাম এক গেরস্তর বাড়িতে। যেচে যায়নি। গ্রামে ঢোকবার মুখে এক মুদিখানায় একটু বিশ্রাম করবার জন্য থেমেছিলাম। দোকানি বলল, দূর থেকে আসছেন বুঝি? এদিকে আগে কখনো দেখছি বলে তো মনে পড়ছে না। কোথায় যাবেন আপনি? কোথাও যাব না ভাই, পথে পথে ঘুরে বেড়াই আর ভগবানের নাম করি। খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াতে পারবে? আপনি ব্রাহ্মণ। কথা, আমরা কলু। আমাদের জল আপনি শোবেন কি না? ওই কলসিতে জল আছে, বেলে মাটির কলসি, ঠান্ডা জল। নতুন মাটির ভাঁড় দিচ্ছি, নিজে গড়িয়ে নেন। এসে বললাম, তুমি ব্যস্ত হইও না, আমি অত কট্টর সাধু নই। কলসির পাশে তো দেখছি ঝকঝকে করে মাজা কাঁসার ঘটি রয়েছে। তুমি ওই ঘটি ধুয়ে আমাকে জল দাও, ভয় নেই, আমার যা তত ঠুনকো নয়। জল খাবার পর দোকানি আমাকে নতুন কলকেতে তামাক সেজে কলা পাতার ডাঁটি দিয়ে নল বানিয়ে ধূমপান করতে দিল। দোকানটা একটা বিরাট কাঁঠাল গাছের তলায়, ভারী নির্জন জায়গা। মাথার উপরে গাছের ডালে পাখি ডাকছে। অনেক দূর থেকে বোধহয় কোনো ঘর ফিরতি রাখালের চড়া গলার গান ভেসে আসছে। সামনের পথ আলো আধারিতে ভরে গিয়েছে। সব মিলিয়ে বেশ সুন্দর এক গ্রাম্য সন্ধ্যার ছবি। এখন মনে পড়লে বুকটা হু হু করে ওঠে। সেসব দিন আর ফিরবে না, বুঝলে। শুধু শহরে বাজারে বলে নয়, এই আতিথেও তা সারল্য আর শান্তির ছবি গ্রামের দিকেও আর নেই। মহাকাল সব গিলে খেয়েছে। বিদ্যের মোহে আমরা চিত্তকে বড়ই উপেক্ষা করেছি। যাকে বসে হুকো টানছিলাম, হঠাৎ দোকানি বলল, আচ্ছা কর্তা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? বলো। আচ্ছা, আপনি কি সন্ন্যাসী? কি করে বুঝলে? আমার তো গেরুয়া নেই। গেরুয়া দরকার হয় না ঠাকুর মশাই, সাধক মানুষ, দেখলেই চেনা যায়। না, আমি সন্ন্যাসী নই, তবে পথে পথে ঘুরে বেড়াই বটে। সত্যিকারের সাধুর খোঁজ করি। একজন লোক ডাল আর নুন কিনতে এসেছিল। তাকে জিনিস দিয়ে দোকানি বলল, একটা কথা সাহস করে বলি বাবু, কি? আজ আপনাকে যেতে দেব না। আমার বাড়িতে আজ আপনি রাতটা থাকুন। প্রস্তাব মন্দ নয়। সন্ধেবেলা সে গ্রামে পৌঁছেছি, কোথাও না কোথাও তো থাকতেই হবে। কাজেই বললাম, আচ্ছা বেশ, থাকবক্ষণ। তখনকার লোকজন সব এইরকম ছিল। মানুষকে খাওয়াতে পড়াতে ভালোবাসতো সবাই, বিশেষ করে গ্রামের দিকে। কাঁচা টাকা পয়সা কারো হাতে বিশেষ থাকতো না বটে, কিন্তু ডাল ভাতটা সবার বাড়িতে ছিল। গাড়ি ঘোড়া যাতায়াত ব্যবস্থার এত উন্নতি তখন হয়নি। গ্রামের উৎপন্ন জিনিস গ্রামেই থাকতো, দামও সস্তা ছিল। জিজ্ঞেস করলাম, এ গ্রামের নাম কি হে?
আগে খোলসে পোতা। আর তোমার নাম? আমার নাম সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বর কুণ্ডু। হ্যাঁ, আমরা কলু। আপনি দয়া করে যখন থাকতে রাজি হয়েছেন, আপনাকে নিজের রান্নাটা নিজেকেই করে নিতে হবে। আমাদের হাতের রান্না তো আপনার চলবে না। জোগাড় যন্ত্র যা আছে সেসব আমি করে দেব। আপত্তি করা নিষ্ফল বুঝে চুপ করে রইলাম। জল চাইবার সময় তা বুঝতে পেরেছি। মাজা ঘটি ছিল বলে জল দিতে কোনো মতে রাজি হয়েছে, কিন্তু ব্রাহ্মণকে রান্না করে দিয়ে খাওয়ানো, সে পাপ করবে না। তখনকার দিনে দেশ গাঁয়ে এসব মানামানির ব্যাপার খুব ছিল, এখনো কিছু কিছু আছে। আমি কোনোদিনই মানতাম না, এখনো মানি না। বললাম, যা ভালো বোঝো করো, তবে আমার আপত্তি ছিল না, মনে রেখো। আমার দোকান বন্ধ করতে আরো ঘন্টাখানেক দেরি আছে কর্তা। আপনি ততক্ষণ বসে মুড়ি বাতাসা খেয়ে নেন। তার আত্মীয়তার স্রোতে আমার আপত্তি আবার ভেসে গেল। ছোট একটা বেতের ধামাতে করে সে আমাকে আউশ ধানের মোটা লাল মুড়ি আর অনেকগুলো বাতাসা খেতে দিল। বসে বসে মুড়ি খাচ্ছি আর তার সঙ্গে গল্প করছি। মাঝে মাঝে দু একজন খদ্দের সামান্য সওদা করতে আসছে, তাদের কথাও শুনছি। সব মিলিয়ে ভারী সুন্দর বাংলাদেশের গ্রামের ছবি। শহরে আর বাস করতে ভালো লাগে না হে। নেহাত উপায় নেই তাই থাকা। এই যে মুড়ির কথা বললাম, কতদিন অমন লাল লাল গোল মুড়ি খাই না। সে স্বাদই ছিল আলাদা। নিজের দেশের অনেক ভালো জিনিস আমরা হারিয়ে ফেললাম, বুঝলে। এই সময় এমন একটা ঘটনা ঘটল যাতে দোকানি সিদ্ধেশ্বরকে আমার ভারী ভালো লেগে গেল। মুড়ি তখন প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় একটা বাচ্চা, ওই বছর 10 মেয়ে এসে দাঁড়ালো। তার পরনে কম দামি মোটা একটা ডুরে শাড়ি, হাতে একখানা কাঁসার বাটি। তাকে দেখে সিদ্ধেশ্বর বলল, কি রে কমলি, কি চাই? মেয়েটি দ্বিধাজড়িত স্বরে বলল, মা পাঠালো তেল, নুন আর মটর ডাল নেবার জন্য। আচ্ছা, পয়সা এনেছিস? কমলি চুপ করে দাঁড়িয়ে রয়েছে। সিদ্ধেশ্বর আবার জিজ্ঞেস করলো, কি রে, পয়সা এনেছিস? না সিতু কাকা, জানেন তো বাবা এখনো ফেরেনি, তাই মা বলল। তোর বাবা কবে ফিরবে? এখন কোথায়? বাবা কলকাতায়, মা ঠিকানা জানে না, তাই চিঠি দিতে পারছে না। কমলি মাথা নিচু করে রইল। তারপর একবার আর চোখে আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে ফেরবার পথ ধরল। পেছন থেকে সিদ্ধেশ্বর ডাকল, এই এই শোন, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, জিনিস নিবি না? মা পয়সা দেয়নি যে। ঠিক আছে, নিয়ে যা। এতদিন পয়সায় যখন জমেছে তখন এতটুকুতে আর কি হবে। এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা, বাড়িতে চাল আছে? আজকে রাত্রিরের মতো আছে। আচ্ছা, কালকের জন্য আছে? না। তাহলে চাল নিচ্ছিস না যে? দাঁড়া দাঁড়া, 5 সের চাল দিচ্ছি, নিয়ে যেতে পারবি তো? খুকি ঘাড় হেলিয়ে জানালো সে পারবে। সিদ্ধেশ্বর জিনিস মাপছে আর আমি তার দিকে ভরা মন নিয়ে তাকিয়ে রয়েছি। বাহ, বেশ ভালো তো মানুষটা, এমন খুব একটা দেখা যায় না। কমলি জিনিস নিয়ে চলে যেতে সিদ্ধেশ্বর আমার দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে দেখলেন কর্তা? বড় কষ্ট ওদের। বাপটা ঘুরে ঘুরে নানা রকম কাজ করে বেড়ায়, 9 মাসে 6 মাসে একবার বাড়ি আসে। বউটা কত কষ্ট করে সংসার চালায়।
মেয়েটা খুব ভালো, মাকে সব কাজে সাহায্য করে। এইটুকু বয়স, অথচ কোনো বায়না নেই, কিচ্ছু না। তুমিও ভালো লোক সিদ্ধেশ্বর। মানুষকে ভালোবাসার চেয়ে বড় ধর্ম আর নেই। গ্রামের দিকে সন্ধ্যের পরেই একটু একটু করে লোক চলাচল কমে আসতে থাকে। শহরের মতো লোকজনের ভিড় বা বিজলি আলো নেই তো, কাজেই অন্ধকার নামবার একটু পরেই দোকানপাট বন্ধ হয়ে যায়। সিদ্ধেশ্বরও দোকান বন্ধ করবার উদ্যোগ করতে লাগলো। প্রথমে সে পেতলের ছোট দুনুচিতে টিকে নিয়ে সমস্ত দোকান ঘরে ধুনো দিল। পবিত্র গন্ধে ভরে গেল চারদিক। একটা বোতল থেকে গঙ্গা জল নিয়ে ছিটিয়ে দিল। তারপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে কাঠের ক্যাশ বাক্সের উপর বুলিয়ে দিল। ব্যাস, তার আজকের মতো বাণিজ্য শেষ। বিক্রির টাকা সঙ্গে নিয়ে দোকানে তালা লাগিয়ে সে বলল, চলুন ঠাকুর মশাই, এবার যাওয়া যাক। গ্রামে ঢুকেই পথের বাঁ দিকে একটু গাছপালা ঘেরা জায়গায় সিদ্ধেশ্বরের বাড়ি। খড়ের ছাউনি, মাটির দেওয়াল, কিন্তু খুব পরিচ্ছন্ন। বড় বড় 4-5খানা ঘর, মাঝখানে উঠোন, তুলসী মঞ্চ। উঠোনের একদিকে ছোট একটা ধানের গোলা। গোলার পাশে গোয়ালে দুটো গরুও রয়েছে দেখলাম। পল্লী গ্রামের মোটামুটি সম্পন্ন গৃহস্থালির রূপ। বাড়িতে ঢুকেই উঠোনের প্রান্তে একখানা মাঝারি খড়ের ছাওয়া চালা, সামনে দাওয়া। বুঝলাম সেটি চণ্ডী মণ্ডপ হিসেবে ব্যবহৃত হয়। সিদ্ধেশ্বর সেখানেই আমার থাকার ব্যবস্থা করে দিল। তার বাড়ির সকলে ভারী অতিথি বৎসল। খবর পেয়ে একে একে আমাকে প্রণাম করে গেল। উঠোনের পাতকুয়ো থেকে জল নিয়ে হাত মুখ ধুয়ে শান্ত হয়ে বসলাম। একটু পরে সিদ্ধেশ্বরও এসে বসল। বলল, আরও কিছুক্ষণ বাদে রান্না চাপালেই হবে ঠাকুর মশাই। ততক্ষণ আপনি একটু তামাক খেয়ে নিন। ছেলেকে বলছি নতুন হুকোয় জল ফিরিয়ে তামাক সেজে আনতে। রান্নার জন্য প্রচুর জিনিস দিল সিদ্ধেশ্বর। সরু আমন ধানের চাল, আলু, মটর ডাল, গাওয়া ঘি, বাড়ির গরুর দুধ 1 ঘটি। সব শেষে সে এনে হাজির করলো একখানা 2.5 ওজনের রুই মাছ। আমি তো অবাক। বললাম, আচ্ছা লোক তো তুমি, এ কি কাণ্ড! এত কি একজন মানুষ খেতে পারে? সিদ্ধেশ্বর বিনয়ী গলায় বলল, ঠাকুর মশাই, ঠিক করেছি আজকে আমরা আপনার প্রসাদ পাবো। মাছ এক্ষুনি কুটে দেওয়া হবে। আমার ছেলের বউ বাটনা বেটে দেবে। মাছটা রান্না করুন। বাড়ির সকলের ইচ্ছে আপনার হাতের রান্না খাবে। রান্না করার সময় সিদ্ধেশ্বর কাছে বসে গল্প করতে লাগলো। গ্রামের বাইরে কোথাও শেয়ালের দল ডাকছে। কতদিন গ্রামে সেই রূপ দেখি না। মানুষের আসল জীবন পল্লী গ্রামেই রয়েছে, বুঝলে। শহরে কেবল জীবিকার জন্য থাকা। ভালো লাগে না, তবু মেনে নিতে হয়। তামাক খাওয়া শেষ করে ভাত চাপিয়ে দিলাম। পরিষ্কার কাপড়ে বেঁধে মটর ডাল ভাতের মধ্যে ছেড়ে দিয়েছি। বাড়ির মধ্যে থেকে মেয়েরা মাছ কুটে একটা কাশিতে করে পাঠিয়ে দিল, সঙ্গে বাটনা। সিদ্ধেশ্বর নানান গল্প করছে। চাষবাসের অবস্থা, গত বছর ভালো বৃষ্টি হয়নি, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি। কিন্তু আমি লক্ষ্য করলাম এসব কথায় তার যেন ঠিক মন নেই। কোনো একটা কিছু সে যেন বলতে চায়, কিন্তু সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছে না। আমি শেষ পর্যন্ত নিজেই বললাম, কি ব্যাপার বলো তো সিদ্ধেশ্বর? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। যদি তাই হয় তাহলে নিঃসংকোচে বলো। মনের ভিতর কোনো কথা লুকিয়ে থাকলে
সেটা না বলে ফেলা পর্যন্ত মানুষের ভারী অস্বস্তি হয়। আমার কথা শুনে সিদ্ধেশ্বর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। সে বলল, ঠিক বলেছেন ঠাকুর মশাই। একটা জিনিস আজ কদিন ধরে মনের মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে, কাউকে বলতেও পারছি না। কেন? কাউকে বলতে পারছো না কেন? সে এক অদ্ভুত ব্যাপার ঠাকুর মশাই। লোকে শুনলে হয়তো পাগল ভাববে আমাকে। কিছু মনে করবেন না, আজ আপনাকে এখানে নিয়ে আসার পেছনে আমার একটু স্বার্থও আছে। আপনি সাধক সন্ন্যাসী মানুষ, ভাবলাম আপনি হয়তো আমার সমস্যার একটু সুরাহ করতে পারবেন। কথা বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে সিদ্ধেশ্বর আমার পেছন দিকে তাকিয়ে রইল। তার চোখে ভীতি ও বিস্ময় মেশানো কেমন এক দৃষ্টি। আমি একটু অবাক হয়ে একবার পিছনে ফিরে তাকালাম। না, কিছু নেই তো। তাহলে কি দেখছে সিদ্ধেশ্বর? বললাম, এই কি হলো? কি দেখছো ওদিকে? আমার দিকে তাকিয়ে সিদ্ধেশ্বর বলল, আপনি কিছু দেখতে পেলেন না, না? কি দেখতে পাবো? কি ব্যাপার বলো তো পরিষ্কার করে। পরে বলছি সব। আগে আপনি রান্না বান্না সেরে খেয়ে নিন। ভেতর বাড়ির পাট চুকে গেলে আমি আপনার কাছে এসে সব কথা বলবো। কৌতূহল চেপে রেখে রান্নায় মন দিলাম। পথে পথে একা ঘুরতে হয়, রান্নাটা মন্দ শিখিনি। নিজেও খেতে ভালোবাসি। ভোজন রসিক না হলে ভালো রান্না করা যায় না। নিজের জন্য কিছু মাছ রেখে বাকিটা বাড়ির ভেতর পাঠিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর এক ছিলিম তামাক সেজে বসেছি। এমন সময় সিদ্ধেশ্বর এসে কাছে বসল। বলল, ঠাকুর মশাই, ভেতরে মেয়েরা আপনার রান্নার খুব প্রশংসা করছে। কোথায় শিখলেন এমন রান্না? পথে কাটানো জীবন শিখিয়েছে। এবার বলো, কি বলবে? পাড়া গাঁয়ের রাত্রির নিঝুম হয়ে এসেছে। মৃদু হাওয়ায় কাঁপছে কেরোসিনের ডিবের শিখা। এক ধরনের রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে চারদিকে। সমস্ত কিছু শুরু আজ থেকে মাসখানেক আগে। গ্রামের হরিসভায় অরাত্র সংকীর্তন ছিল। বাড়ির সবাই শুনতে গিয়েছে। তাদের ফিরতে বেশি রাত হবে। আমি দোকান বন্ধ করে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে এই চালাটার নিচে বসে রয়েছিলাম। তখন রাত 9টা হবে। হঠাৎ মনে হলো বেড়ার বাইরের গাবতলাটায় কি যেন নড়ছে। ওখানে একটু ঝোপঝাড় মতো রয়েছে, আপনি তো দেখেছেন। অন্ধকারে প্রথমে বুঝতে পারিনি। ভেবেছিলাম গোয়াল থেকে নতুন বাছুরটা বোধহয় ছাড়া পেয়ে বেরিয়ে গিয়েছে। পরে দেখি তা নয়, একটা শেয়াল। শেয়াল? বেড়ার বাইরে? আগে না, ভেতরে। সেটাও বড় আশ্চর্য ব্যাপার। শেয়াল মানুষজনের সাড়া পেলে সাধারণত পালায়। লোকজন রয়েছে দেখলে ধারে কাছে ঘেঁষে না। কিন্তু এ জানোয়ারটা ঘেঁটু আর কাল কাসন্দের ঝোপ ঠেলে বেরিয়ে এলো। বেরিয়ে এসেই আমার দিকে ঠায় তাকিয়ে দাঁড়িয়ে রইল। আমিও মুখে অবশ্য হুসুস শব্দ করে কয়েকবার তাড়াবার চেষ্টা করলাম, কিন্তু জন্তুটা কিন্তু তাতেও চমকালো না। আমিও তাকিয়ে আছি, সেও তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে সে আপনি পেছন ফিরে আবার ঝোপের ভেতরে মিলিয়ে গেল। শেয়াল সাধারণত মানুষ দেখলেই ভয় পালায় বা উঠোনের মধ্যে ঢোকে না, কিন্তু একটা সাহসী শেয়াল তো চলেও আসতে পারে। তাতে অবাক হওয়ার কি আছে?
শুধু এই নয়, আরও ব্যাপার আছে ঠাকুরমশাই। শুনুন বলছি, কেবল ওই একদিনই না, শিয়ালটাকে আমি প্রায় পরপর 4-5 দিন হবে হয়তো দেখেছি। তাতেও আমি অবশ্য ভয় পাইনি, কিন্তু শেষ দিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আগে থেকেই সেদিন কয়েকটা ঢিল জোগাড় করে হাতের কাছে রেখেছিলাম। প্রাণীটাকে আসতেই একটা ঢিল তার দিকে ছুঁড়ে মারলাম। প্রথমটা অবশ্য লাগলো না, কিন্তু দ্বিতীয়টা বললে বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, ঢিলটা শেয়ালের শরীরের ভেতর দিয়ে সোজা গলে গেল। কোনো কিছুতেই ঠেকলো না। সিদ্ধেশ্বর চুপ করল। দেখলাম তার চোখে মুখে ভীতির ভাব ফুটে উঠেছে। আমিও তখন একটা অপ্রাকৃত রহস্যের ঘ্রাণ পেয়েছি। বললাম, তুমি ভুল করনি তো? হয়তো তোমার ছোড়া ঢিল গায়ে না লেগে পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। না 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 ঠাকুরমশাই, না, আমার একদম ভুল হয়নি। আমার সব কথাটা শুনে নিন, তাহলে বুঝতে পারবেন। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু পরপর 2-3 দিন ঢিল ওই রকমভাবে শেয়ালের শরীর ফুঁড়ে বেরিয়ে গেল। কিন্তু আমি কিন্তু এটাতেও একটুও ভয় পাইনি, কিন্তু আস্তে আস্তে জিনিসটা ভয়াবহ লাগতে শুরু করলো। যাই হোক, পরদিন সকাল থেকে কাজের চাপে ব্যাপারটা আর মনে রইল না। তাছাড়া দিনের আলোয় ভয় থাকে না। পরের দিন রাত্রিরে খাওয়ার পরে একেবারে প্রস্তুত হয়ে বসেছিলাম, যদি শেয়ালটা আবার আসে। কিন্তু না, অনেকক্ষণ বসে রইলাম, একটা সাপ ছাড়া আর কিছুই দেখলাম না। আমি একটু উত্তেজনার সঙ্গে বললাম, সাপ? সাপ দেখলে? কি সাপ? কি সাপ সেটা হয়তো ঠিক করে বলতে পারবো না ঠাকুরমশাই। জায়গাটায় তো আলো নেই, তবে বেশ মোটা। আচ্ছা, বলো তারপর কি হলো? তারপরে 3 রাত আবার কিছু দেখলাম না, কিন্তু খাওয়ার পর এখানে বসে তাকিয়ে থাকা আমার যেন এক অভ্যেস হয়ে গেল। বাড়িতে অবশ্য কিছু বলিনি। তারপর একদিন রাত্রিরে গাব গাছের নিচের ঝোপ জঙ্গল খুব জোরে জোরে নড়ে উঠল, যেন বড় ধরনের কোনো প্রাণী তার ভেতর দিয়ে আসছে। ভয় পেয়ে গেলাম ঠাকুরমশাই। ভাবলাম উঠে বাড়ির ভেতরে চলে যাব কিনা। এমন সময় ভাট বনের ভেতর থেকে একটা ষাঁড় বেরিয়ে এলো। ভাবুন ঠাকুরমশাই, বাড়ি বেড়া দিয়ে ঘেরা, বেড়ার আগল আমি নিজের হাতে বন্ধ করেছি, তাহলে ষাঁড়টা ঢুকলো কোথা দিয়ে? আগের মতো শেয়াল বা সাপ নয় যে বেড়ার ফাঁক দিয়ে ঢুকে আসবে। আমার খুব রাগ হলো জানেন। দেওয়ালের গায়ে হেলান দিয়ে রাখা লাঠিটা নিয়ে এসে ষাঁড়টাকে তাড়া করলাম। কাছাকাছি যেতেই ঝোপের মধ্যে মিলিয়ে গেল সে। আমি ততক্ষণে ব্যাপারটা কিছু কিছু বুঝতে শুরু করেছি। হুগলিতে গঙ্গার ধারে একটা শ্মশানে একবার এক তান্ত্রিক সন্ন্যাসী আমাকে এই রকমই একটা গল্প শুনিয়েছিল। পরে পড়াশোনা করতে গিয়ে তন্ত্রশাস্ত্রের পুঁথিতেও এর উল্লেখ পেয়েছি। বললাম, তারপরে কুকুরটাকে কবে দেখলে? হ্যাঁ, কুকুরটাকে ওই 2 দিন পরেই। হঠাৎ থেমে গিয়ে সে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি কি করে জানলেন কুকুরের কথা? সত্যি বলুন, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? পরে বলছি, আগে তোমার কথা শেষ করো। আর বেশি কিছু নেই। একই রকম ভাবে একদিন একটা কুকুর দেখলাম। মনটা বড়ই কু গাইছে ঠাকুরমশাই, বিশেষ করে আজ। জানতাম সিদ্ধেশ্বর কি বলবে, তবু জিজ্ঞাসা করলাম, আজ আবার কি হলো? আজ একটু আগে আপনার পেছন দিকে তাকালাম না ঠাকুরমশাই, দেখলাম সেই জায়গায় আবছা মতন একটা মানুষের চেহারা গাবতলায় দাঁড়িয়ে
এদিকে তাকিয়ে আছে। আপনিও তো তাকালেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। তামাকের কলকেটা শেষ হয়ে গিয়েছিল। হুকো বৈঠকের ওপর নামিয়ে রেখে বললাম, এই বাড়িতে তুমি কতদিন আছো? এটা কি তোমার পৈতৃক বাড়ি? আজ্ঞে না, আমার আদি বাড়ি এখান থেকে 15-16 মাইল দূরের গ্রাম আকাইপুরে। আমার অবস্থা বিশেষ ভালো ছিল না ঠাকুরমশাই। শ্বশুরমশাই মারা যাওয়ার পর জমি জমা আর সম্পত্তি ভাগ হওয়ার সময় আমার বউ এই জমিটা পায়। আমিও এখানে বাড়ি তৈরি করে আকাইপুরের বাস তুলে চলে আসি। তার আগে এই জমিতে কি ছিল? কিছু ছিল না, ঝোপ জঙ্গলে ভরা খালি জমি পড়েছিল। বেশ, তোমার ভয় নেই সিদ্ধেশ্বর। এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে বটে, কিন্তু তাতে তোমার কোনো ক্ষতি হবে না। আমি সব ঝামেলা মিটিয়ে দিয়ে তারপর যাব। কিন্তু তার জন্য তোমার এখানে আমাকে 2 দিন থাকতে হবে। তোমার আপত্তি নেই তো? আপনি যে কি বলেন ঠাকুরমশাই, এ তো আমার ভাগ্য। যতদিন ইচ্ছে আপনি থাকুন, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? সব বলবো, আর একটু সময় দাও। আচ্ছা, তোমাদের গ্রামে খুব বুড়ো লোক কে আছে বলতে পারো? আমি একটু আলাপ করতে চাই। সিদ্ধেশ্বর একটু চিন্তা করে বলল, 2 জন আছেন খুব বুড়ো। একজন হলেন হরিচাঠা, হরিপদ ভট্টাচার্য, বামুনপাড়ায় থাকেন। বয়স প্রায় 90 হয়েছে, খুব একটা চলাফেরা করতে পারেন না। আর আছেন কানাই জেলে, সে আমাদের গ্রামের নদীতে খেয়া পারাপার করত, মাছ ধরত। এখন আর পারে না, তার ছেলে আজকাল খেয়া দেয়। কানাই জেলে নিজের বয়স 102 বলে, সেটা বোধহয় ঠিক না, তবে তারও বয়স 90-এর ওপরেই হবে। আপনাকে কালকে নিয়ে যাব। তোমাকে যেতে হবে না, আমি নিজেই খুঁজে নেবক্ষণ। তোমার তো দোকান আছে। সে একদিন দেরি করে খুললেও চলবে। আপনি কি সকালে চা খান? হ্যাঁ, তা খাই, কিন্তু গ্রামে কি তার ব্যবস্থা আছে? আছে ঠাকুরমশাই, আমার অন্য কোনো বিলাসিতা নেই, কিন্তু সকালে 1 বাটি চা না হলে চলে না। আমি সব জোগাড় করে দেব। তোমরা ভাবছো বাড়িতে চায়ের ব্যবস্থা থাকা আবার এমন কি একটা ব্যাপার, কিন্তু আমি যে সময়ের কথা বলছি তখন গ্রামে তো দূরের কথা, শহরেও চা খাওয়ার চল তেমন শুরু হয়নি। সেদিক দিয়ে সিদ্ধেশ্বরকে খুব আধুনিক মানুষ বলতে হবে। পরের দিন ভোরে ঘুম ভাঙল দোয়েল পাখির ডাকে। তখনও ভালো করে আলো ফোটেনি। চণ্ডী মণ্ডপের পাশে একটা ঝাঁকড়া ডুমুর গাছের ডালে বসে গান গাইছে পাখিটা। এখনো যেন কানে সেই মিষ্টি ডাক ভেসে আসছে। উঠোনের পাতকুয়োর জলে মুখ হাত ধুয়ে নিলাম। একটু পরেই সিদ্ধেশ্বর চা নিয়ে এলো। সে বেচারি ভেবেছে আমি সাধক মানুষ, আমাকে কি তাদের ব্যবহার করা পাত্রে চা দেওয়া উচিত হবে? গতকালও রাত্রিরে সে নতুন কলা পাতা কেটে এনে আর মাটির গেলাসে আমার খাওয়ার ব্যবস্থা করেছিল। আজ সকালে দেখি সে পাথরের বাটিতে করে চা নিয়ে এসেছে। বললাম, এ কি, তুমি খাবে না? আপনি আগে খেয়ে নিন, আমি পরে ভেতরে গিয়ে খাচ্ছি। চা খাওয়া হলে আমরা দুজন বেরুলাম বামুন পাড়ার দিকে। জায়গাটা বেশি দূরে নয়, পাড়ায় ঢুকেই বাঁ দিকে হরিপদ ভট্টাচার্যের বাড়ি। একজন অতি বৃদ্ধ মানুষ বাইরে রোয়াকে পাতা তক্তপোষের ওপর বসেছিলেন।
আমাদের দেখে চোখ কুঁচকে যেভাবে তাকালেন, তাতে বুঝলাম আজকাল আর তেমন ভালো দেখতে পান না। বললেন, কে কে এলে? আগে আমি সিদ্ধেশ্বর, একটু দরকারে এলাম আপনার কাছে। তুমি সিধু, সঙ্গে এটিকে? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। পথে হাঁটতে হাঁটতে গতকাল সিদ্ধেশ্বরের বাড়ি অতিথি হয়েছি। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হরিপদ ভট্টাচার্য বললেন, তারানাথ চক্রবর্তী, তো কি করা হয়? কোথাকার লোক আপনি? আমার বাড়ি অন্য জেলায়। কড়ার মধ্যে একটু সাধন ভোজনের চেষ্টা করি আর সদ্গুরুর সন্ধানে ঘুরে বেড়াই। আমি সামান্য লোক। বটে, তা সামান্য লোক কেন? যারা ঠাকুর দেবতার নাম করে তারা তো মহৎ মানুষ। আজকাল আজকাল তো মানুষ কেবল বিষয় আশয় নিয়েই মত্ত। যাই হোক, আমার কাছে কি প্রয়োজন? আপনি তো অনেক দিনের মানুষ, এই গ্রামের সব খবরই রাখেন। সিদ্ধেশ্বর এখানে এসে বাস করার আগে ওই জমিটায় কি ছিল বলতে পারেন? হরি জ্যাঠা ভুরু কুচকে খানিকক্ষণ ভাবলেন, তারপর বললেন, ও জমি তো বরাবরই বন জঙ্গলে ভর্তি হয়ে পড়েছিল, তাই তো দেখে এসেছি। কিছু ছিল কিছু ছিল বলে তো মনে পড়ে না। কেউ কখনো বাস করতো না ওখানে? হরি জ্যাঠা আবার কিছুক্ষণ ভাবলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হলো বয়সের কারণে তিনি আর পুরনো কথা ততটা পরিষ্কারভাবে মনে করতে পারেন না। হলোও তাই। ভেবে চিন্তে তিনি বললেন, না না, এর বেশি আর কিছু তো মনে পড়ছে না। তার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় এসে সিদ্ধেশ্বরকে বললাম, এবার কানাই জেলের কাছে। হ্যাঁ, চলুন চলুন, যাচ্ছি। কিন্তু এইসবের মানে কি ঠাকুরমশাই? আর একটু অপেক্ষা করো। আবছা আবছা একটা জিনিস আন্দাজ করেছি, আর একটু খোঁজ খবর করি। তারপর আজ রাত্রিরে তোমার সঙ্গে কথা বলবো। কানাই জেলের বাড়িটা আমাকে দেখিয়ে দিয়ে তুমি দোকান খোলো গিয়ে। ঠিক আছে, আমি দুপুরে তাড়াতাড়ি ফিরে আপনার রান্নার ব্যবস্থা করে দেব। কানাই জেলের কাছে সঠিক সংবাদ পাওয়া গেল। সে বোধ করি হরি জ্যাঠার চাইতেও বুড়ো, কিন্তু তার স্মৃতি দেখলাম বেশ পরিষ্কার আছে। আলাপ হওয়ার পর জিজ্ঞাসা করলাম, তোমার বয়স কত হলো কানাইদা? তা তা 100 পুড়ে গিয়ে আরো 2 কি 3 হবে। হিসেব তো আর রাখি নে বাবা ঠাকুর। তবে নদীতে খেয়ার পারাপারের কাজ করেছি 60 বছর। এখন বুঝে দেখো। আরে বলো কি হে কানাইদা! তবে না তো কি, নৌকাও চালাতাম, আবার মাছও ধরতাম। আমাদের গায়ের নদীতে কত রকম মাছ ওঠে জানো? হ্যাঁ, মৃগেল, কালবোস, সরপুঁটি, বড় বড় চটকালো চিংড়ি পেলেই বামুন পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসতাম। একবার হলো কি, বুড়ো মানুষের কথা হঠাৎ থামতে চায় না।
খানিক বাদে একটু ফাঁক পেয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কানাইদা, তোমার তো পুরনো কথা বেশ ভালোই মনে আছে দেখছি। বলতে পারো সিদ্ধেশ্বর যেখানে বাড়ি করেছে সেখানে আগে কি ছিল? একটুও দ্বিধা না করে কানাই জেলে বলল, কিচ্ছু না, কিচ্ছু না। ঝোপঝাড়, ভাটবন আর একটা গাব গাছ ছিল কেবল। জমিটা তো ছিল সিদ্ধেশ্বরের শ্বশুর শ্যামাচরণের। তো শ্যামাচরণ মারা যাওয়ার পর ওটা পায় সিদ্ধেশ্বরের বউ তরুলতা। তারাও অনেকদিন জমি ফেলে রেখেছিল। এই হালে 12-13 বছর হলো বাড়ি করে এসে রয়েছে। কেউ কখনো বাস করেনি ওখানে? না না, কে আর করবে? ওই একবার কেবল একজন সন্ন্যাসী। আমি সোজা হয়ে বসলাম, বললাম, সন্ন্যাসী? কিরকম সন্ন্যাসী? সে বেশ ভালো সন্ন্যাসী কর্তা। লাল কাপড় পরা, গলায় এই মোটা রুদ্রাক্ষের মালা, মাথায় জটের পাহাড়। সে কোথা থেকে এই গ্রামে এসে ওই জমিটার এক কোণে আসন করে কিছুদিন ছিল। কিছুদিন মানে কতদিন? একটু ভেবে কানাই জেলে বলল, তা প্রায় 6 কি 7 মাস ছিল। ওখানেই ত্রিশূল পুঁতে ধুনি জ্বালিয়ে বসে থাকতো। অন্য সাধুদের মতো নেশা ভাঙ করতো না। 6-7 মাস পরে যেমন হঠাৎ এসেছিল, তেমনই একদিন কোথায় যেন চলে গেল, কে জানে। এসব কতদিন আগেকার কথা কানাইদা? বাহ, সে তো বহুদিন হলো। ধরো আমার তখন 40 বছর বয়স। তার মানে প্রায় 60 কি 62 বছর আগেকার ব্যাপার। অবশ্য কানাই জেলে যদি তার বয়স ঠিকঠাক বলে থাকে। বললাম, হিসেব ঠিক বলছো তো? ঠিক মনে আছে? আচ্ছা কর্তা, ওই সময় তো আমার রামচরণ হারিয়ে যায়। খুব দুঃখ পেয়েছিলাম, তাই ভুলিনি। রামচরণ কে? তোমার ছেলে? হেসে উঠে কানাই জেলে বলল, না না, ছেলে কেন হবে? সে ছিল আমার কুকুর। কি হলো তার? সেটাই তো বুঝতে পারলাম না। ওই সন্ন্যাসীর আখড়ার কাছে ঘুর ঘুর করতো। তারপর একদিন থেকে তাকে আর খুঁজে পাওয়া গেল না। কি যে হলো কর্তা, কুকুর কখনো মালিককে ছেড়ে যায় না। অনেক দিন অপেক্ষায় ছিলাম, কিন্তু রামচরণ আর ফেরেনি। আমার মনে তখন 2-2 4 করে নিয়েছি। উঠে দাঁড়িয়ে বললাম, আজ তাহলে আসি কানাইদা। খুব ভালো লাগলো তোমার সঙ্গে গল্প করে। কেবল একটা কথা, ওই সন্ন্যাসী ঠাকুর যে আসন করে বসেছিল সেটা জমির কোন জায়গায়? গাবতলাটায় কর্তা। গাব গাছটা তো এখনো আছে। আচ্ছা, চলি তাহলে। আবার এদিকে এলে হয়তো দেখা হবে। সেদিন রাত্রিরে
খাওয়া দাওয়ার পর সিদ্ধেশ্বর এসে আমার কাছে বসলো। তার চোখে সপ্রশ্ন দৃষ্টি। বললাম, তোমার বাড়িতে এসব যা ঘটছে তার অর্থ আমি বুঝতে পেরেছি। ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। সমস্ত ব্যাপার বলবার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। তুমি কি কোনো অজুহাতে তোমার বাড়ির সবাইকে 2-4 দিনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দিতে পারবে? অবাক হয়ে সিদ্ধেশ্বর বলল, বাড়ির লোকজনকে কেন বলুন তো? দরকার আছে। শোনো তাহলে বলি। তুমি কি জানো, খুলশে পোতায় এসে তুমি বাস করবার আগে তোমার ওই গাবতলায় একজন সন্ন্যাসী এসে বেশ কিছুদিন বাস করেছিলেন? সন্ন্যাসী কই? আমি তো ঠিক জানি না। তোমার না জানারই কথা। এটা প্রায় 60 বছর আগেকার ব্যাপার। গ্রামের কেউ মনে রাখেনি, 2-1 ছাড়া। অত বুড়ো লোক কেউ বেঁচেও নেই। হরি জ্যাঠাও তো মনে করতে পারলেন না। তবে কানাই জেলের মনে আছে। তার কাছেই জানলাম ওই সন্ন্যাসী ছিলেন একজন তান্ত্রিক সাধক। গাবতলায় তিনি পঞ্চমুণ্ডির আসন করে বসেছিলেন। 6 কি 8 মাস ওই আসনে সাধনা করেছিলেন। সিদ্ধেশ্বরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, কি সর্বনাশ! পঞ্চমুণ্ডির আসন! ভয় পেও না, এ আসন পবিত্র, এতে কারো ক্ষতি হয় না। কিন্তু নিয়ম হচ্ছে সাধনা শেষ হলে আসন ভঙ্গ করে দিতে হয়। এই সন্ন্যাসী তা করেননি, হয়তো জানতেন না কিংবা গ্রাহ্য করেননি। পঞ্চমুণ্ডির আসন কিভাবে প্রতিষ্ঠা করতে হয় জানো? 5টা মানুষের মাথার খুলি লাগে, তাই না? সাধারণত লোকে তাই জানে, কিন্তু অন্যভাবেও হয়। 5টা মানুষের মাথার খুলি জোগাড় করা কঠিন, তাই শেয়াল, সাপ, কুকুর, ষাঁড় আর একটা মানুষের খুলি দিয়েও আসন তৈরি করা যায়। তুমি বুঝবে না, যোগিনী তন্ত্রম নামে একটা পুঁথি আছে। তার 5ম পটলে অধ্যায় লেখা আছে, শিবা সর্পসারমেয় বৃষভানাং মহেশ্বরী নরমুণ্ডং তথা মধ্যে পঞ্চমুণ্ডা নিহিরিতম। বিষণ্ণ মুখে সিদ্ধেশ্বর বলল, আগে ঠিক বুঝলাম না। আমি যা বললাম সেটাই সংস্কৃতে লেখা আছে। ওই গাবতলায় 5টা খুলি পুঁতে আসন করা হয়েছিল। সেই খুলিগুলো এখনো ওইখানেই মাটির তলায় রয়ে গিয়েছে। সাধু আসন ভঙ্গ করেনি বলে ওই 5টা প্রাণীরও মুক্তি হচ্ছে না। যে কোনো সাধকের পক্ষে এটা খুব অন্যায়। নিজের সাধনা শেষ করে চলে গেল, কিন্তু জীবগুলোর মুক্তির ব্যবস্থা করে গেল না। সেই জন্যই ওই প্রাণীরা তোমাকে দেখা দিয়ে তাদের করুণ অবস্থার কথা জানাচ্ছে। মাটি খুঁড়ে খুলিগুলো বের করে নদীর জলে বিসর্জন দিলে ওদের আত্মার মুক্তি হয়ে যাবে। আচ্ছা ঠাকুর মশাই, তাই যদি হবে তাহলে এরা আগে কেন দেখা দিল না? আমি তো বহু বছর হলো এই গ্রামেই বাস করছি। খুব গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছে সিদ্ধেশ্বর। বললাম, ব্যাপারটা নিয়ে আমিও ভেবেছি, বুঝলে। আমার বিশ্বাসের পেছনে তোমার ভাগ্য দেবতার হাত রয়েছে। এর আগে যদি তুমি এদের দেখতে পেতে, তাহলে কেবল ভয়ই পেতে। এসবের মানেও বুঝতে পারতে না, কোনো প্রতিকারও হতো না। তোমার বাড়িতে আমি এসে অতিথি হব, এটা স্থির হয়েই ছিল। হয়তো ঈশ্বরই সব ঠিক করে রেখেছিলেন। তার 1 মাস আগে থেকে তুমি প্রাণীগুলিকে দেখতে শুরু করলে। আমিও এসে পড়লাম, সব শুনলাম। এবার তাদের মুক্তির উপায় হয়ে যাবে।
সিদ্ধেশ্বর বলল, তার জন্য এত দিন অপেক্ষা? এসব কে করায় ঠাকুর মশাই? জানি না সিদ্ধেশ্বর, তবে সেটা জানবার জন্যই তো পথে পথে ঘুরি। যাই হোক, তোমার পরিবারের সকলকে 3-4 দিনের জন্য কোথাও পাঠিয়ে দেবার ব্যবস্থা করো। মাটি খুঁড়ে ওই খুলিগুলিকে বের করে আমাদের নদীর জলে ফেলে দিতে হবে। বাড়ির বাচ্চাদের বা মেয়েদের সামনে সেটা করা উচিত হবে না, তারা ভয় পেয়ে যাবে। তাতে কোনো অসুবিধা হবে না কর্তা। আমার বউ কদিন ধরেই বাপের বাড়ি যাওয়ার জন্য বায়না ধরেছে। পরশুদিন ওদের সেখানে পাঠিয়ে দেব। 2 দিন পরে তার পরিবারের সকলে রওনা হয়ে গেলে সিদ্ধেশ্বর বলল, এবার কর্তা? হ্যাঁ, এসো, কাল সকালে এই কাজটা করে ফেলি, দেরি করে লাভ নেই। আচ্ছা, একটা মজুর ডেকে নেব ঠাকুর মশাই? কত মাটি কাটতে হবে কে জানে। পাগল নাকি? এক্ষুনি সারা গ্রামে ব্যাপারটা রটে যাবে। গ্রামের লোকেদের তো চেনো, তারা তোমার বসত ভিটের অপবাদ ছড়াতে শুরু করবে। যতই পরিশ্রম হোক, তোমাকেই এ কাজ করতে হবে। দরকার হলে আমিও হাত লাগাবো। না 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 না, তার প্রয়োজন হবে না কর্তা, আমি একাই পারবো। পরের দিন সকাল থেকে সিদ্ধেশ্বর কোদাল আর নিড়ানি নিয়ে কাজে লেগে গেল। সঙ্গে আমিও রইলাম। সত্যি কথা বলতে কি, মনে একটু আশঙ্কাও ছিল। যদি আমার আন্দাজ ঠিক না হয়, যদি আমি ভুল করে থাকি। প্রথমে নিড়ানি দিয়ে ঝোপ জঙ্গল পরিষ্কার করে মাটি খোঁড়া শুরু হলো। আমার আশঙ্কা অবশ্য স্থায়ী হওয়ার সুযোগ পেল না। একটু খুঁড়তেই প্রথম খুঁড়িটা বেরিয়ে এলো কুকুরের। অকারণে বেশি শ্রম করে লাভ নেই। আসনের একটা সম্ভাব্য আকৃতি অনুমান করে সিদ্ধেশ্বরকে কাটতে বললাম। এবার বেরোলো ষাঁড়, তারপর শিয়াল আর সাপের মুন্ডু। সাপটা নিয়ে একটু ঝামেলা হলো। ছোট জিনিস কোথায় কিভাবে ছিল কে জানে। যাই হোক, শেষ অবধি সেটা খুঁজে পাওয়া গেল। আর আসনের ঠিক মাঝখান থেকে উঠে এলো একটা নরকরটি। কাজ শেষ। সিদ্ধেশ্বরকে বললাম গর্তগুলো বুঝিয়ে দিতে। খুলিগুলোকে একটা চটের বস্তায় ভরে রাখা হলো। দাওয়ায় এসে বসে এক ছিলিম তামাক ধরালাম। কোদাল নিড়ানি রেখে সিদ্ধেশ্বর কাছে এসে বসে গামছা দিয়ে মুখ মুছে বলল, আচ্ছা কর্তা, এবার এগুলোকে নিয়ে কোথায় যায়? মাঠের দিকে কোথাও নিয়ে গিয়ে পুঁতে দেব? দূর পাগল, এক জায়গায় মাটির তলা থেকে তুলে অন্য জায়গায় পুঁতে দিলে তো সেই একই ব্যাপার হবে, কেবল জায়গা বদল হবে মাত্র। বদ্ধ আত্মার মুক্তি হবে না। তাহলে ওগুলো থলে শুদ্ধ নদীতে গিয়ে ফেলতে হবে। তার আগে মন্ত্র পড়ে আমি জিনিসগুলোকে নিষ্ক্রিয় করে দেব, যাতে ওই আত্মারা আর ফিরে না আসতে পারে। আচ্ছা সিদ্ধেশ্বর, কানাই জেলের ছেলেকে আজ বিকেলে একটু পাওয়া যাবে? কিছুক্ষণের জন্য তার নৌকাটা আমাদের চাই। সে অসুবিধা হবে না, আমি এখনই গিয়ে বলে আসছি। কিন্তু কেন কর্তা? বুঝলে না, করটি শুদ্ধ থলেটা নদীর পাড়ের কাছে ফেলা চলবে না। তোমাদের নদীতে খুব বেশি স্রোত খেলে না। ওটা যেখানে ফেলা হবে সেখানেই থেকে যাওয়ার সম্ভাবনা। অন্তত কয়েকদিন তো থাকবে বটেই। স্নান করতে নামলে লোকের পায়ে লাগবে, নানা রকম কথা রটবে। গ্রামের 2-1 আজ আমাদের খোঁড়াখুড়ি করতে দেখেছে। কে কোথা দিয়ে কি আন্দাজ করে তার ঠিক নেই।
তার চাইতে নৌকো করে ঘাট থেকে কিছু দূরে গিয়ে নদীর মাঝখানে বিসর্জন দেওয়াই ভালো। আচ্ছা, কিন্তু কানাই জেলের ছেলে যে দেখে নেবে। তাকে আমি বলবো, আজ তোমাদের বাড়ি আমি সস্তায়ন করেছি, সেই পুজোর জিনিসপত্রই ফেলা হলো, থলে না ফেলে আলাদা কাপড়ে জড়িয়ে নেবক্ষণ। সিদ্ধেশ্বর নৌকো ঠিক করে এলো। তাকে বললাম, আজ আমরা রান্না করব না, চিড়ে, দই, কলা আর সন্দেশ পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুব, আমি এখনই নিয়ে আসছি। দাঁড়াও, আগে যেও না, ওই পথে আর একটা কাজ করে এসো। কমলিদের সঙ্গে তোমার সম্পর্ক কীরকম? তুমি কোনো অনুরোধ করলে রাখবে? সিদ্ধেশ্বর একটু অবাক হয়ে বলল, কমলি মানে আমাদের গ্রামের কমলি, যাকে সেদিন আমার দোকানে দেখেছিলেন? হ্যাঁ, খুব ভালো সম্পর্ক। ওর বাবা বাড়িতে না থাকলে আমি ওদের দেখাশোনা করি, এই জন্যে কমলির মা আমাকে খুব মানে। কিন্তু কেন কর্তা? এটা কেন করলাম জানো? বদ্ধ জীবাত্মাকে মুক্তি দেওয়া মহাপুণ্যকর্ম, যে করে তার সব দিক দিয়ে উন্নতি হয়। তাই ভাবলাম, কমলিদের খারাপ অবস্থা যাচ্ছে, দেখি না যদি কিছু মঙ্গল হয়। কমলির মা সরলা গ্রাম্যবধূ, সে কোনো প্রশ্ন না তুলে মেয়েকে পাঠিয়ে দিল। নৌকো গ্রামের ঘাটে বাঁধা ছিল, সবাই মিলে নৌকায় উঠলাম। চারদিকে বিকেলের শান্ত পরিবেশ, নদীর জলে সামান্য স্রোতের টান। গ্রাম থেকে আধ মাইল টাক এসে আমার নির্দেশে কমলি কাপড়ের পুটলিটা জলে ফেলে দিল। মনে মনে বললাম, পুণ্যের কাজ করলে মা, সুখী হও। পরের দিনই আমি আবার পথে বেরিয়ে পড়ি। বহুদিন আর খোলসে পোতা বা সিদ্ধেশ্বরের খবর রাখতাম না। 8-10 বছর পরে একবার বড় বাজারের পথে সিদ্ধেশ্বরের সঙ্গে দেখা। সে ব্যবসায় খুব উন্নতি করেছে, বড় গোলদারি দোকান করেছে গঞ্জের বাজারে। আমাকে প্রণাম করে বলল, সব আপনার দয়ায় ঠাকুর মশাই, তারপর থেকে আর ওইসব কিচ্ছু দেখতে পাইনি। কমলি কেমন আছে? তার কি খবর? কমলির খবর খুব ভালো কর্তা। তার বাবা এখন একটা ব্যবসা করে, বেশ ভালো রোজগার। দেখতে দেখতে কেমন করে যেন উন্নতি করে ফেললো। কমলির বিয়েও হয়ে গিয়েছে জানেন, পাত্র খুব ভালো। কমলি সুখে আছে কর্তা। শুনছিলেন পঞ্চমুণ্ডির আসন, তারানাথ তান্ত্রিক, হরিজ্যাঠা ও কানাই জেলের ভূমিকায় অভিক, কমলি মৌলিমা, কিশোরী শান, অশ্বিনী সিদ্ধেশ্বর এবং আংশিক গল্পপাঠ প্রবাল, গল্পের সূত্রধার আমি অভিক। রাখালের গান করেছে অমিতাভ ভট্টাচার্য। পর্ব পরিচালনা এবং সাউন্ড এডিটিং প্রবাল, পোস্টার ডিজাইন প্রবাল এবং ব্রতপ্রিয়া। কয়েকদিনের মধ্যেই গল্প বলা কাজ অফিসিয়াল হাজির হবে আবারও একটি নতুন গল্প নিয়ে। টিল দেন প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল গল্প বলা কাজ অফিসিয়াল, ইয়োর গল্প পার্টনার